বাসা দিতে গেলে এখানে একটা সালামি দিতে হয়, সে অঙ্কটা মোটামুটি বড়ই বলা চলে। হ্যালো মিনাসাং কনিচিওয়া। সবচেয়ে যে বড় অ্যামাউন্টটি আমাদের প্রতি মাসে খরচ হয় সেটি হচ্ছে আমাদের মাসিক বাসা ভাড়া। বাসা ভাড়াটা আপনার এলাকা ভেদে নির্ভর করে। আপনি যদি টোকিও বা ওসাকা মতো শহরগুলোতে থাকেন সেক্ষেত্রে বাসা ভাড়াটা একটু বেশি। আর আপনি যদি এর আউটসাইড অর্থাৎ গ্রাম সাইডগুলোতে থাকেন সেক্ষেত্রে আপনার বাসা ভাড়া কম। তো আপনি যদি টোকিও বা ওসাকার মতো জায়গায় থাকেন সেক্ষেত্রে আপনার শেয়ারে থাকলে প্রতিজনের 30 থেকে 50,000 ইয়েন প্রতি মাসে খরচ হয়। আর আপনি যদি একা থাকতে যান সেক্ষেত্রে আপনার বিশাল একটা অঙ্কের টাকা খরচ হয়। সেজন্য ছাত্ররা কি করে, শেয়ারে বাসা নিয়ে থাকে। সেক্ষেত্রে প্রতিজনের টোকিও বা ওসাকায় থাকতে গেলে 30 থেকে 50,000 ইয়েন প্রতি মাসে বাসা ভাড়া বাবদ খরচ হয়। এক্ষেত্রে বাসা নেওয়ার ক্ষেত্রে আরেকটি মূল সমস্যা হচ্ছে বাসা নেওয়ার সময় তাদেরকে একটি সিকিউরিটি ফি এবং রেইকিন। রেইকিন হচ্ছে আমরা যেটা বাংলাদেশে সালামি বলি। বাসা নিতে গেলে এখানে একটা সালামি দিতে হয়, সে অঙ্কটা মোটামুটি বড়ই বলা চলে। প্রায় আপনার 70 থেকে 1,00,000 ইয়েন। আরেকটি বিষয় হচ্ছে এই আপনি যে সালামিটা দিবেন সেটি অফেরতযোগ্য। এটি আপনাকে একেবারেই দিয়ে দিতে হবে। এই বিষয়টি একজন ছাত্রের জন্য একটু কষ্টকর হয় প্রথম দিকে। তবে যখন শেয়ারে নিবেন সেক্ষেত্রে প্রতিজনের 30 থেকে 40,000 ইয়েনের ভিতর হয়ে যায়। অর্থাৎ আপনি প্রথমে বাসা ভাড়া নিতে গেলে এককালীন একটা টাকা আপনাকে দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে জাপানে বাসা ছেড়ে দিলে তখন আপনাকে একটা সোজি ফি অর্থাৎ পরিষ্কার করার জন্য আপনি যে এত বছর বাসাটা ইউজ করছেন সেটা পরিষ্কার করার জন্য একটি ফি দিতে হয়, সেটি বাসা ছেড়ে দেওয়ার সময়। অনেক ক্ষেত্রে বর্তমানে অনেক সময় এটি বাসা নেওয়ার সময় একসাথে নিয়ে নেয়। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে প্রথমে আপনি বাসা নেওয়ার সময় আপনার 30 থেকে 50,000 ইয়েন আলাদা একটা খরচ আছে। তো টোকিও আর ওসাকার হিসাব বললাম। আপনি যদি একটু আউটসাইড গ্রাম সাইডে থাকেন তখন আপনি একটি রুমের একটি বাসা নিয়ে একজনেই থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনি টোকিওতে যেই পরিমাণ টাকা দিয়ে শেয়ারে থাকতেন সেই পরিমাণ টাকা দিয়ে আপনি একটি রুমে আলাদা করে থাকতে পারবেন। তো আমরা যদি এভারেজে হিসাব করি সেক্ষেত্রে মাসিক খরচ আপনার 30 থেকে 50,000 ইয়েন খরচ হয়। এখন আসুন গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল। জাপানে পানির বিল প্রতি 2 মাস অন্তর অন্তর আসে। এখন মেইন বিষয়টি হচ্ছে আপনি কি পরিমাণ ইউজ করতেছেন পানি সেটির উপর নির্ভর করবে আপনার পানির বিলটা। তো এটি এভারেজে 2,000 থেকে 3,000 ইয়েন আসে, সেজন্য আমি এটিকে 2,500 ইয়েন ধরলাম। এখন আসুন বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিলটি হচ্ছে সেটিও আপনার উপর নির্ভর করবে। যেহেতু জাপান একটি শীত প্রধান দেশ সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ সময় হিটার চালাতে হয়, এক্ষেত্রে বিদ্যুৎ বিলটা একটু বেশি আসে। তো বিদ্যুৎ বিল এভারেজে হিসাব করলে আপনার 8 থেকে 10,000 ইয়েন আসে। গ্যাস বিল প্রায় সেম আপনার বিদ্যুৎ বিলের মতোই 7 থেকে 10,000 ইয়েন আসে। গ্যাস বিলের ক্ষেত্রে আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করি। জাপানে বেশিরভাগ বাসাবাড়িগুলোতে আপনার গ্যাসের সাথে গরম পানির যে সিস্টেমটি এটি একসাথে সংযুক্ত করা থাকে। তাই আপনি যদি বেশি গরম পানি ইউজ করেন সেক্ষেত্রে আপনার গ্যাস বিলটা একটু বেশি আসবে। যারা নতুন বাসা নেয় তাদের ক্ষেত্রে আরেকটি বিষয় অ্যাড করতে হয় এখানে। নতুন বাসায় ফ্রিজ, মাইক্রোওয়েভ এগুলো তো লাগবেই। সেক্ষেত্রে আপনাদেরকে আলাদা একটা হিসাব মাথায় রাখতে হবে। তবে জাপানে আপনি সেকেন্ড হ্যান্ড যে শপগুলো আছে এগুলোতে 40 থেকে 50,000 ইয়েনের ভিতর আপনি মোটামুটি ভালো মানের একটি রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন এগুলা পেয়ে যাবেন। এই তো গেল বাসা ভাড়া বাবদ আপনার খরচ। এখন আসুন আপনার মোবাইল বিল। জাপানে মোবাইল বিল দিতে হয় মাসিক হিসাবে। আমরা বাংলাদেশে যেভাবে রিচার্জ করে ব্যবহার করি জাপানের সেই সিস্টেমটি নেই। জাপান হচ্ছে পোস্টপেড, অর্থাৎ আপনাকে প্রতি মাসে বিল পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে আপনি তাদের সাথে যে হিসাবে কন্ট্রাক্ট করবেন অর্থাৎ আপনি কত জিবি ইন্টারনেট ইউজ করবেন প্রতি মাসে সেটির উপর আপনার খরচটা নির্ভর করবে। তবে এভারেজে আপনার এটি 5,000 টাকা মতো খরচ হয়।